ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছে যাত্রীরা, সাংবাদিক আক্রান্ত হয়েছে, জনতা উন্মত্ত জনতা ফেলে মেরেছে এবং পুলিশের কোনো তদারকি নেই সেখানে। বিরোধী দলনেতা বলছে যে পুলিশকে বলার পরেও পুলিশ কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, হস্তক্ষেপ করেনি, ট্রেনের যাত্রীরা আটকে রয়েছে, খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না। দেখুন, যে ইস্যুতে অবরোধ করেছে সে ইস্যুটা কম গুরুত্বপূর্ণ বলছি না, কিন্তু সেই ইস্যুটা সমাধান করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের যারা আছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, চিফ সেক্রেটারি যে অন্য রাজ্যের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারেন, হোম সেক্রেটারি অন্য রাজ্যের হোম সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারেন, অথবা এটা শর্ট আউট করা যায়, কিন্তু সেটা করা হয়নি। এরপরে বলবো যে যখন কোনো একটা অভিযোগ তুলে কেউ রাস্তা অবরোধ করছে, কিছু সময়ের জন্য ঠিক আছে, কিন্তু দীর্ঘক্ষণ যদি তাদেরকে এরকম অবরোধ চালিয়ে দিতে যাওয়া হয়, তাহলে যারা বাসে ট্রেনে যাত্রী আছে, কোনো অসুস্থ লোকও থাকতে পারে, তো তারা তো অত্যন্ত দুর্ভোগে পড়বে। আর আপনারা খবর দিচ্ছেন যে একজন সাংবাদিক গিয়েছিলেন, তারপরে আক্রমণ করা হয়েছে। এটা তো কাম্য নয়। সাংবাদিকদের কাজ খবর জোগাড় করা, তো সেটা সেই শাসক দলের পক্ষে হোক বিপক্ষে হোক, যারা অবরোধ করছেন তাদের পক্ষে হোক বিপক্ষে হোক, সাংবাদিকরা সেগুলো সংগ্রহ করেন। তো এটাও খুব নিন্দাজনক ঘটনা। এবং গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি, তারপর শুভেন্দু অধিকারী পোস্ট করেছে যে প্রশাসনের হাত থেকে বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ। কিন্তু আমি বলছি, প্রশাসন যার হাতে রয়েছে তার হাতে থাকলে কি আদৌ পশ্চিমবঙ্গ ঠিকঠাক চলছে? না, মমতা ব্যানার্জি ইডি রেডের ব্যাপারে যা করেছেন, তো উনি তো কোনো আইন মানেন না, তো উনার অধীনের প্রশাসন আইনটা মানবে কি করে? উনার চিফ সেক্রেটারি কোনো আইন মানেন না, উনার ডিজি কোনো আইন মানেন না, উনার সিপি কোনো আইন মানেন না। তো ওখানে যে পুলিশের লোক আছে তো ডিজির অধীনে কাজ করে, ওখানে যে প্রশাসন আছে সেটা তো চিফ সেক্রেটারির অধীনে কাজ করে। তো মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজি, সিপি তারা যদি কেউ আইন না মানে, হঠাৎ করে নিচের লোকগুলো আইন মানতে শুরু করবে? তো এখানে যা ঘটছে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে, তিনি পুলিশ মন্ত্রীও। এবং তৃণমূল এসআইআর এর বিরোধিতা করেছিলেন এবং তারপরেই পুরো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এরকম একটা উন্মত্ত ছবি, ফলত প্ররোচনার একটা কথা উঠছে। দেখুন, তৃণমূল দল হিসেবে বিরোধিতা করতে পারেন, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনিও যদি বিরোধিতা করতে শুরু করেন, সেখানে অসুবিধা আছে। যে অসুবিধাটা হয়েছে, তিনি যদি করতে পারেন তাহলে অন্যরা কেন করতে পারবে না? তিনি যদি গিয়ে রেড হচ্ছে সেখানে বাধা দিতে পারেন, তাহলে এরা রাস্তা কেন আটকাতে পারবে না? মুখ্যমন্ত্রী যদি বেআইনি কাজ করতে পারে, তাহলে নিচের লোকেদের আপত্তিটা কোথায়? মুখ্যমন্ত্রী তো কোনো মুখও নাই, তিনি বলতেও পারবেন না যে বেআইনি কাজ করো না। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চ থেকে বলছে যে আমি যা করেছি ঠিক করেছি, তো ওরাও বলবে আমি ঠিক করেছি। এবং মুখ্যমন্ত্রী যাচ্ছে মহাকাল মন্দিরের, আজকে শিলান্যাস আছে, উদ্বোধন আছে সেখানে, এবং পুরো রাজ্যে এরকম একটা পরিস্থিতি চলছে। দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে কোনো মন্দিরের উদ্বোধন করা উচিত নয়, আর রাজ্যের ভাণ্ডারের অর্থ দিয়ে কোনো মন্দির তৈরি করা উচিত না। সংবিধানের ২৭ নম্বর ধারার এটা বিরোধিতা লঙ্ঘন করা হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা সংবিধান বিরোধী কাজ করছেন, আইন বিরোধী কাজ করছেন, তার এটা করা উচিত নয়। এবং উনি বলছেন যে এই যে মন্দির তৈরি হবে তার ফলে ব্যবসা বাড়বে। আমরা সিঙ্গুরের দিকে তাকালে যদি দেখি যে ভারী শিল্প হওয়ার কথা ছিল সেটা এলো না, কিন্তু এখন মন্দির করলে নাকি তার চারপাশে দোকান হবে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। ডাকাতি যারা করে তারাও তো পরিবার পরিজনকে সেই টাকা দিয়ে লালন পালন করে, তাহলে ডাকাতি করারটা লিগালাইজ করে দেওয়া হবে। যারা চুরি করে তারাও তো তাদের পরিবার পরিজনকে পালন করে সে টাকা দিয়ে, তাহলে চুরিটা আইনসঙ্গত করে দেওয়া হবে। যারা গাঁজার ব্যবসা করে, হেরোইনের ব্যবসা করে, তারাও তো পরিবার পালন করে, তাদের পরিবারের লোকজন তো খেয়ে দিয়ে থাকে, তাহলে কি হেরোইনের ব্যবসা লিগালাইজ করে দেওয়া হবে? এটা একদম ঠক প্রবঞ্চকদের কথা। এই কথা গ্রহণযোগ্য নয়, যুক্তিসঙ্গত নয়, আইনসঙ্গত নয়।